বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন, হামাসের তুমুল লড়াই চলছে। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস, অন্যদেরও একই পথ অনুসরণ করার আহ্বান। জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া পিস রিসার্চ সেন্টারের জরিপ। এরপরে থাকবে অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্যকারীদের গ্রেপ্তার শুরু করেছে সৌদি আরব। অন্যদিকে আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে এবার সমর্থন দিতে যাচ্ছে তুরস্ক। জানিয়ে দেব গাজায় গণকবর নিয়ে তদন্তের আহ্বান রাশিয়ার। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন জো বাইডেন। সবশেষ জানাবো রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলেছে পেন্টাগন। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন, হামাসের তুমুল লড়াই হয়েছে। অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও। ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্য এলাকাকে লক্ষ্য করে এই বোমা হামলা চালাচ্ছে। হামলা চালিয়েছে নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও। এই ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল মুক রাকা এলাকায় বোমা হামলা অব্যাহত রয়েছে। এখানেই হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। একই সময়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গাজায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপরে আক্রমণ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় চলছে। কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে, বিশেষ করে শেইখ ইজলিন এলাকায়। তবে এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস, অন্যদেরও একই পথ অনুসরণ করার আহ্বান। ইহুদিবাদী ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে, কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিন জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয়। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এই খবর দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাস বলেছে, ফিলিস্তিনিদের ওপরে হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে। গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। মে দিবস উপলক্ষে রাজধানী বগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া পিস রিসার্চ সেন্টারের জরিপ। গত এপ্রিলে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। সাম্প্রতিক পিস রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে, আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিন জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল। জরিপ অনুযায়ী ৩০ বছরেরও কম বয়সী আমেরিকানদের ১/৩ বলেছেন যে তারা সম্পূর্ণভাবে বা বেশিরভাগ ফিলিস্তিন জনগণের প্রতি সহানুভূতিশীল, আর মাত্র ১৪% ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল। এছাড়াও এই জরিপ অনুসারে তরুণ আমেরিকানরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিন জনগণের পক্ষে বেশি অনুকূলে দৃষ্টিভঙ্গি পোষণ করে। এই সমীক্ষার ভিত্তিতে ৩০ বছরেরও কম বয়সী ১০ জন আমেরিকানের মধ্যে ৬ জন ফিলিস্তিন জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, অর্থাৎ ৪৬% ইসরায়েলিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েলিদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রতর হয়েছে। ২০১৯ সাল থেকে ৩০ বছরেরও কম বয়সী ব্যক্তিদের মধ্যে ইসরায়েল
ইসরায়েলিদের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি 17% কমেছে। এই জরিপ অনুসারে আমেরিকানদের পুরনো প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্ম ইসরায়েলের দিকে বেশি ঝুঁকছে। বর্তমান গবেষণা অনুসারে এর অন্যতম কারণ আগের ও বর্তমানের দুই প্রজন্মের তথ্যর উৎসের পার্থক্য। পুরনো প্রজন্মের লোকেরা তথ্য জানার জন্য আমেরিকা প্রভাবশালী মহলের দ্বারা নিয়ন্ত্রিত ও তাদের উৎপাদিত টেলিভিশন, নিউজ নেটওয়ার্ক এবং সংবাদপত্রের ওপরে নির্ভরশীল ছিল। কিন্তু এখনকার প্রজন্মের মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো থেকে তথ্য পায়, যেগুলি স্বাভাবিকভাবেই অনেক বেশি স্বাধীন। গাজার ফিলিস্তিনি জনগণের ওপরে ইসরায়েলের ব্যাপক হামলার পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয়। গত বছরের 7 অক্টোবর থেকে বেশ কয়েকটি পশ্চিমা দেশের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে নতুন করে ব্যাপক আগ্রাসন ও গণহত্যা শুরু করে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় 34,000-এরও বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে, 77,000-এরও বেশি আহত হয়েছে এবং 10,000-এরও বেশি নিখোঁজ রয়েছে। ইসরায়েল 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে, যাদের বেশিরভাগ ইউরোপীয়, তাদেরকে ফিলিস্তিন ভূমিতে আনা হয়েছিল এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের ঘোষণা দেওয়া হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনিদের ওপরে গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের জন্য প্রচেষ্টা শুরু করে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলের বিলুপ্তি এবং ইহুদিদের তাদের মূল দেশে ফিরে আসাকে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে মনে করে। ইরান বিশ্বাস করে যে ফিলিস্তিন জনগণ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী হওয়া উচিত এবং একটি গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত যে তারা এই ইহুদি অভিবাসীদের গ্রহণ করতে চায় কিনা। অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্যকারীদের গ্রেপ্তার করছে সৌদি। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল হামাস যুদ্ধ সম্পর্কিত পোস্টের জন্য নাগরিকদের গ্রেপ্তার করা শুরু করেছে আরব বিশ্বের নেতা সৌদি আরব। দেশটি ইতিমধ্যে দখলদার ইহুদি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছে যদি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া হয়। অনলাইন মন্তব্যের জন্য এমনকি 10 বছরেরও বেশি বয়সীদেরকেও আটক করা এবং বাক স্বাধীনতা এবং রাজনৈতিক মত প্রকাশের ওপরে নিষেধাজ্ঞা সৌদি আরবের স্বাভাবিক বিষয়। রিয়াদ ভিত্তিক কূটনৈতিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে হামাসের দ্বারা 7 অক্টোবর ইসরায়েলে মারাত্মক আক্রমণ এবং পরবর্তী ঘটনার সাথে বিশেষভাবে জড়িত নিরাপত্তা উদ্বেগের কারণে গ্রেফতারের সংখ্যা বাড়ছে। সূত্র ব্লুমবার্গ। আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন দেবে তুরস্ক। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে আইনি সমর্থন দেবে তুরস্ক। বুধবার 1 মে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক চলমান গাজার যুদ্ধে চিন্তা ভাবনা করে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় তারা আইসিজেতেও আইনি মামলায় অংশ নেবে। সেজন্য তুর্কি আইন বিশেষজ্ঞরা অধ্যয়ন করছেন কিভাবে সেখানে অংশগ্রহণ করা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান কর্মকর্তাদের পরিকল্পনা অনুমোদন করেছেন। এটি যোগ করে ফিদাল বলেন, তাই তুরস্ক আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলাটিকে আইনিভাবে সমর্থন দেবে। শীঘ্রই আদালতে আমাদের পক্ষ থেকে আবেদন করা হবে। তুরস্ক এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে শক্তিশালী করার চিন্তা করছে। নিকারাগুয়া এবং কলম্বিয়াও এর আগে পৃথক আবেদনের মাধ্যমে এই মামলায় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আদালত তাদের অনুরোধের বিষয়ে এখনো রায় দেয়নি। সূত্র মিডল ইস্ট আই। গাজায় গণকবর নিয়ে তদন্তের আহ্বান রাশিয়ার। জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া ইসরায়েলের অধিকৃত গাজা উপত্যকায় গণকবরের বিষয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। ছিটমহলে পাওয়া গণকবর সম্পর্কে ভয়ঙ্কর প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। অপরাধীদের দায়ী করার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। তিনি জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বসেছিলেন। রাশিয়ার কূটনীতিক উল্লেখ করেছেন যে গাজা উপত্যকার অনেক শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, হাসপাতাল এবং স্কুল ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার স্বাধীন তদন্তকারীদের জন্য গাজা উপত্যকার গণকবর সমাধি স্থলে অবিলম্বে প্রবেশ অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। 7 এপ্রিল ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা থেকে 98তম ডিভিশন প্রত্যাহার করে, যার 4 মাস ধরে খান ইউনিসে অপারেশন পরিচালনা করে আসছিল। শহরের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে, রাস্তা এবং অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের মতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গণকবর থেকে 330টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র তাস।
ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের বিষয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার গাজা যুদ্ধের বিষয়ে ক্যাম্পাসগুলোর অস্থিরতার বিষয়ে তার নীরবতা ভেঙে বলেছেন, আমেরিকানদের বিক্ষোভ দেখানোর অধিকার আছে, কিন্তু সহিংসতা প্রকাশ করার নয়। হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, বিক্ষোভ করার অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতার কারণে সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। নিজে চুপ থেকে এ বিষয়ে কথা বলার জন্য দায়িত্ব তার মুখপাত্রদের ওপরে ছেড়ে দিয়েছিলেন মার্কিন প্রধান। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর পর থেকে পুলিশ এই পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার UCLA ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থক ও ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বিক্ষোভ শুরুর পর থেকে পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পুলিশ বিক্ষোভকারীদের তাঁবু হটিয়ে দেয় এবং তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এর কয়েক ঘন্টার মাথায় হোয়াইট হাউসে ভাষণ দেন বাইডেন। বাইডেন তার ভাষণে বলেন, সহিংস প্রতিবাদের সুরক্ষা দেওয়া হয় না, প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। সম্প্রতি ধ্বংস করা শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। ভাঙচুর, অনুপ্রবেশ, জানালা ভাঙা, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া, ক্লাস এবং গ্রাজুয়েশন বাতিল করতে বাধ্য করা কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। তিনি বলেন, আসলে শান্তিপূর্ণ প্রতিবাদ হলো সর্বোত্তম ঐতিহ্য, কিন্তু আমরা কোনো আইনহীন দেশ নই। শৃঙ্খলা অবশ্যই জয়ী হবে। বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো কর্তৃত্ববাদী রাষ্ট্র নয় যে সমালোচকদের চুপ করিয়ে দেয়, কিন্তু শৃঙ্খলা অবশ্যই গুরুত্ব পাবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্রের জন্য ভিন্নমত অপরিহার্য, কিন্তু ভিন্নমত কখনোই বিশৃঙ্খলা বা অন্যের অধিকারকে হরণ করতে পারে না, যাতে শিক্ষার্থীরা সেমিস্টার এবং কলেজের ক্লাস শেষ করতে না পারে। শৃঙ্খলা পুনরুদ্ধারে ন্যাশনাল গার্ড সৈন্যদের ডাকা উচিত কিনা জানতে চাইলে বাইডেন বলেন না। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই প্রতিবাদ তার মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আনবে না। রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আইন প্রণেতাদের বলেছেন যে রাশিয়া একটি ভয়ঙ্কর উপগ্রহ বিরোধী পারমাণবিক ডিভাইস তৈরি করছে, যা সারা বিশ্বের সব দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে উঠবে। আমরা যে ধারণাটি নিয়ে উদ্বিগ্ন তা হলো রাশিয়া বিকাশ করছে, এবং যদি আমরা অন্যথায় তাদের বোঝাতে না পারি, শেষ পর্যন্ত মহাকাশে একটি পারমাণবিক অস্ত্র উঠতে পারে, যা ভয়ঙ্কর অস্ত্র হবে, যা সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক উপগ্রহগুলির মধ্যে পার্থক্য করবে না। মহাকাশ নীতির প্রতিরক্ষা সহকারী সচিব জন প্লাম্ব হাউস আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানিতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে হুমকিটি আসন্ন নয়, তবে পেন্টাগন এবং পুরো বাইডেন প্রশাসন প্রোগ্রামটি নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের অস্ত্রের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পাম্প বলেন, নিম্ন পৃথিবী কক্ষপথ স্যাটেলাইটের জন্য সবচেয়ে সাধারণ কক্ষপথ পারমাণবিক বিস্ফোরণ থেকে বিকিরণের কারণে সম্ভবত সেটি 1 বছর পর্যন্ত অব্যবহারযোগ্য হয়ে যাবে। পারমাণবিক বিস্ফোরণের আকারের ওপরে নির্ভর করে এই ধরনের অস্ত্রের সুনির্দিষ্ট প্রভাব অনুমান করা কঠিন। পাম্প বলেন, তবে একটি মোটামুটি মূল্যবান পরামর্শ দেবে যে উপগ্রহগুলি মহাকাশে পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না, ফলে বেশিরভাগ উপগ্রহ ক্ষতিগ্রস্ত এবং প্রভাবিত হতে পারে এবং কিছু অবিলম্বে বিস্ফোরণে ধ্বংস হবে। ট্রাম্পের মন্তব্যগুলো প্রথমবারের মতো বাইডেন প্রশাসন একটি উন্মুক্ত কংগ্রেসের শুনানিতে সম্ভাব্য রাশিয়ান অ্যান্টি স্যাটেলাইট ক্ষমতা নিয়ে আলোকপাত করেছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক টার্নার ওহিও থেকে নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ রাশিয়ান প্রোগ্রাম সম্পর্কে প্লাম্পকে প্রশ্ন করেছিলেন। টার্নার 1 ফেব্রুয়ারিতে একটি গোপনীয় পাবলিক বিবৃতিতে বিষয়টি উত্থাপন করেছিলেন। হোয়াইট হাউসে একটি নামহীন গুরুত্ব জাতীয় নিরাপত্তা হুমকি সম্পর্কে তথ্য প্রকাশ করার দাবিও জানিয়েছিলেন। আইন প্রণেতাদের লিখিত সাক্ষ্যে প্লাম্প বলেন যে রাশিয়ার এই সক্ষমতা বিশ্বব্যাপী দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইট, সেই সাথে অত্যাবশ্যক যোগাযোগ, বৈজ্ঞানিক, আবহাওয়া, কৃষি, বাণিজ্যিক এবং জাতীয় নিরাপত্তা পরিষেবাগুলির জন্য হুমকি হতে পারে, যার ওপর আমরা সবাই নির্ভর করি। সূত্র NBC নিউজ।